চাঁদের আলোয় শান্ত একটি নির্জন স্থান, চারদিকে হালকা কুয়াশা, দূরে নদীর মৃদু কলকল শব্দ। একটি পুরনো গাছের নিচে বসে আছে এক যুবক ও এক যুবতী। তারা আসলে নাগ ও নাগিন। তাদের চোখে চোখে গভীর ভালোবাসা। নাগেন্দ্র, আর কতদিন এভাবে লুকিয়ে? নাগরাজ্য জানে আমরা ভালোবাসি, তবু এই নিঃশব্দ রাতেই কেন আমাদের দেখা হয়? কারণ আমাদের প্রেম সাধারণ নয় মোহিনী। তুমি নাগরাজ্যের রাজকন্যা, আর আমি এমন এক নাগ যার বিষ থেকে কেউ রেহাই পায় না। তোমার বিষে নয় নাগেন্দ্র, আমি তো বহু আগেই তোমার প্রেমেই মৃত্যুবরণ করেছি। কিছুদিন পর আমরা এক হব, এই কথা নাগরাজ্য জানে। কিন্তু আমার শক্তি, আমার বিষ, অনেকে চায় না আমি রাজকন্যার জীবনসঙ্গী হই। আমি রাজকন্যা ঠিকই, কিন্তু সবার আগে আমি তোমার মোহিনী। যদি পুরো নাগরাজ্য আমাদের বিপক্ষে দাঁড়ায়, তবু আমি পিছিয়ে যাব না। যদি কেউ আমাদের আলাদা করতে আসে, নাগেনদের বিষ তার উত্তর দেবে। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ দূরে অদ্ভুত শব্দ। কেউ কি আমাদের লক্ষ্য করছে? ভয় পেও না, যতদিন নাগেন্দ বেঁচে আছে, মোহিনীর দিকে কেউ চোখ তুলতে পারবে না। বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎ দূর থেকে হাসির চাপা শব্দ ভেসে আসে। দুজন সামনে এসে দাঁড়ায়। এই যে নাগেশ্বরী, দেখছিস, আবার দুজনে একান্তে। আরে লুকিয়ে নয় চন্দ্রিকা, এখন তো নাগলোকে এটাই সবচেয়ে প্রকাশ্য প্রেম। ও মা, তোমরা এখানে? কেন রাজকন্যা, প্রেম করতে গেলে আগে নাগরাজ্যের অনুমতি নিতে হয়? চুপ করো, কি সব বলছো? জানে তো বটেই, নাগলোকে বলা হয় যে বিষে মৃত্যু, সেই বিষেই রাজকন্যা মোহিনী বাঁধা। সবাই হেসে ওঠে। আমাদের প্রেম তো এমনই, লুকিয়েও সবাই জানে। তবে সাবধান, আমার বিষের থেকেও বেশি বিপজ্জনক মোহিনীর রাগ। তা ঠিক, নাগরাজ্য কাঁপে বিষে, আর নাগেন্দ্র কাঁপে মোহিনীর চোখে। সবাই একসাথে হেসে ওঠে। তোমরা না সবাই এক? লজ্জা পেলে চলবে না রাজকন্যা, খুব শীঘ্রই তো আমাদের নাগলোকে উৎসব বসবে। তোমাদের প্রেম আমাদের গর্ব মোহিনী। এই প্রেমই নাগলোকে আলো জ্বালায়। চারজন পাশাপাশি দাঁড়ায়। চাঁদের আলো তাদের উপর পড়ে। চাঁদের আলোয় হাসির রেশ এখনো বাতাসে। নাগেন্দ্র, মোহিনী, চন্দ্রিকা ও নাগেশ্বরী দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দূর থেকে দ্রুত পায়ের শব্দ। এক দাসী হাঁপাতে হাঁপাতে প্রবেশ করে। রাজকন্যা, আপনাকে এখনই নাগগুরু ডাকছেন। মোহিনী অস্বস্তিতে পড়ে। এত রাতে হঠাৎ কেন? আমি কিছু জানি না রাজকন্যা, শুধু বলেছেন এখনই। আমি তোমার সাথে। না নাগেন্দ্র, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। মোহিনী দ্রুত বেরিয়ে যায়। নাগরাজ্যের প্রাসাদের একটি বড় বারান্দা। মোহিনী প্রবেশ করতেই থমকে যায়। চারপাশে স্তব্ধ নীরবতা। মাঝখানে মাটির উপর নিথর হয়ে পড়ে আছে একজন যুবনাগ, নাগরত্ন। সে দৌড়ে যায়। কাঁপা হাতে দাদার মুখ স্পর্শ করে। দাদা, দাদা, দাদা উঠো, আমাকে ভয় দেখাচ্ছ কেন? কোনো সাড়া নেই। কাঁদতে কাঁদতে বলে, দাদা, চোখ খোলো, একবার মোহিনী বলে ডাকো। তুমি তো বলেছিলে আমি যতই রাজকন্যা হই, তুমি আছো বলেই আমি একা নই। আজ আমাকে এভাবে ফেলে চলে গেলে, আমার মা নেই, আমার বাবা নেই, এই নাগরাজ্যে তুমি ছাড়া আর কেউ নেই আমার। দাদার বুক আঁকড়ে ধরে। দাদা, তুমি ছাড়া আমি কার কাছে যাব? তুমি বলেছিলে কোনো বিপদ আমার কাছে আসলে তুমি ঢাল হয়ে দাঁড়াবে। আজ তবে কে দাঁড়াবে আমার সামনে? দাদা, দাদা উঠো না, আর মজা করো না, একবার তাকাও আমার দিকে। কোনো সাড়া নেই। মোহিনী হঠাৎ মাথা তুলে নাগগুরুর দিকে তাকায়। নাগগুরু,
আমার দাদার এই অবস্থা কে করেছে? সে তো সাধারণ নাগ ছিল না, সে ছিল নাগেদের রাজকুমার নাগরত্ন, অত্যন্ত শক্তিশালী। নাগগুরু ভারী নিঃশ্বাস নেন। রাজকন্যা, এই কাজ করেছে মানুষের জগতের এক নিষ্ঠুর ব্যবসায়ী। মোহিনী চমকে বলে, মানুষ? হ্যাঁ, তার নাম বিশ্বনাথ সিংহ। তার সঙ্গে ছিল তার বড় ছেলে রাঘব সিংহ, তার ভাই মহেশ সিংহ এবং রাঘবের মামা দেবেশ মিশ্র। মোহিনীর চোখ বিস্ময় ও ঘৃণায় জ্বলে ওঠে। সে দাদার দিকে তাকিয়ে বলে, যে তোমাকে কেড়ে নিয়েছে সে শুধু আমার দাদাকে নয়, আমার সব কিছু কেড়ে নিয়েছে। রাজকুমার নাগরত্ন তার কর্তব্য পালন করছিল। সে নাগমণিকে পাহারা দিচ্ছিল, নাগ রাজ্যের প্রাণ, শক্তির উৎস। ঠিক তখনই ওই ব্যবসায়ীরা আসে। তারা নাগমণি চুরি করতে চেয়েছিল। তারপর? তারা এমন এক ভয়ঙ্কর ভস্য ব্যবহার করেছিল যাতে নাগরত্ন ধীরে ধীরে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। আর শক্তিহীন হওয়ার পর 4 জন মিলে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তাকে হত্যা করে। মোহিনী শিউরে ওঠে। না, ওরা আমার দাদাকে এভাবে মারতে পারে না। ওরা শুধু তাকে হত্যা করেনি, ওরা আমার ছায়া, আমার রক্ষা কবচ কেড়ে নিয়েছে। রাজকন্যা, এভাবে ভেঙে পড়লে চলবে না। আজ থেকে নাগরাজ্যের ভার তোমার কাঁধে। নাগমণি ফিরে আনতেই হবে, আর তোমার দাদার রক্তের প্রতিশোধ নিতে হবে। আমি মোহিনী, নাগরাজ্যের রাজকন্যা। আমি শপথ করছি, বিশ্বনাথ সিং এবং তার পরিবারের কেউই এই অপরাধের শাস্তি এড়াতে পারবে না। নাগমণি আমি ফিরিয়ে আনবই, আর আমার দাদার খুনিদের আমি ছাড়ব না। দাদা, তোমার প্রতিশোধ আমি নেবই। আমি আর এক মুহূর্তও দেরি করব না। এখনই আমি মানুষের জগতে যাব, আমার দাদার খুনিদের শেষ করব। হঠাৎ সে দ্রুত বেরিয়ে যেতে উদ্যত হয়। সে এগোতেই নাগগুরু তার পথ রোধ করেন। থামো রাজকন্যা। কেন থামব গুরুদেব? আমার দাদাকে মেরেছে। এই রাগে যদি তুমি যাও, তবে যে ভস্য দিয়ে নাগরত্নের শক্তি কেড়ে নেওয়া হয়েছিল, সেই একই ভস্য তোমার শক্তিও ছিনিয়ে নেবে। আর তখন তোমাকেও তারা বাঁচতে দেবে না। তাহলে আমি কি করব? তোমাকে সাধারণ মানুষ হয়ে ওদের কাছে যেতে হবে। মানুষ হয়ে? হ্যাঁ, বিশ্বনাথ সিংহ বাড়িতে ঢুকতে হবে তোমাকে, তাদের কাছের মানুষ হয়ে, যাতে তুমি সময় বুঝে প্রতিশোধ নিতে পারো। মোহিনী থমকে যায়। আর সেই বাড়িতে ঢোকার একটাই পথ। তোমাকে বিয়ে করতে হবে তার ছোট ছেলে প্রতাপ সিংহকে। মোহিনী চমকে বলে, না, এটা আমি পারব না। আমি নাগেন্দ্রকে ভালোবাসি, সে আমার সব কিছু। আমরা সব জানি রাজকন্যা, তোমার প্রেমের কথা, তোমার প্রতিজ্ঞার কথা, সব। কিন্তু এই মুহূর্তে এটাই একমাত্র উপায়। আমি যদি ওই ছেলেটার কাছে যাই, তার স্ত্রীর পরিচয়ে চলতে হয়, আমি কি নিজের প্রেমকে বিশ্বাসঘাতকতা করব না? মানুষের সঙ্গে এক নাগিনের বিয়ে কখনোই স্বীকৃত হয় না। তুমি শুধু অভিনয় করবে, স্ত্রী হবে কাগজে, হৃদয়ে নয়। তোমার কাজ শুধু প্রতিশোধ নেওয়া আর নাগমণি খুঁজে পাওয়া। এরপর তুমি ফিরে এসে নাগেন্দ্রকেই বিয়ে করবে। মুহূর্তের নীরবতা, চোখ ভরে ওঠে। রাজকন্যা, যুদ্ধক্ষেত্রে অনেক সময় হৃদয়কে পেছনে রেখে দায়িত্বকে সামনে আনতে হয়। দীর্ঘ নীরবতা। ঠিক আছে নাগগুরু, আমি রাজি। আমার দাদার প্রতিশোধের জন্য, নাগরাজ্যের জন্য আমি এই ত্যাগ স্বীকার করব। কিন্তু মনে রেখো রাজকন্যা, এই আগুন নিভে শুধু শত্রুর ধ্বংসে। তার চোখে আগুন। কয়েকদিন পেরিয়ে গেছে। গভীর রাত, নাগরাজ্যের সেই নির্জন স্থান। বাতাস ভারী, নিস্তব্ধ। হঠাৎ এগিয়ে আসে নাগেন্দ্র। সে থেমে দাঁড়ায়, চোখে শোক আর অস্থিরতা। মোহিনী, মোহিনী তাকায়, নাগেন্দ্র থেমে যায়। আমি সব শুনেছি। তোমার দাদা রাজকুমার নাগরত্ন। নাগেন্দ্র, আমি জানি এই কষ্ট কোনো শব্দে ধরা যায় না। আমি ওকে রক্ষা করতে পারলাম না। না, এই দোষ তোমার নয়। নাগেন্দ্র, আমাকে যেতে হবে।
যেতে হবে? কোথায়? মানুষের জগতে। কেন? মোহিনী গভীর শ্বাস নিয়ে সব বলে। নাগরত্নের হত্যা, নাগমণি, বিশ্বনাথ সিংহ ও তার পরিবারের কথা, প্রতিশোধের কথা। সব শুনে নাগেন্দ্রের চোখ লাল হয়ে ওঠে। আমি এক্ষুনি যাব, এক এক করে ওদের সবাইকে শেষ করব। না নাগেন্দ্র, কেন না? ওরা তোমার দাদাকে মেরেছে। তুমি গেলে তোমার প্রাণ যাবে। ওই একই ভস্য তোমার শক্তিও কেড়ে নেবে। নাগগুরু একটাই উপায় বলেছেন। কি উপায়? মোহিনী নীরব থাকে। মোহিনী, বলো। আমাকে মানুষের রূপে বিশ্বনাথের বাড়িতে ঢুকতে হবে। তার ছোট ছেলে প্রতাপকে বিয়ে করে। নাগেন্দ্র চমকে ওঠে, রাগে মাটি কাঁপে। অসম্ভব। তুমি আমার, শুধু আমার। আমি থাকতে এটা হতে পারে না। মোহিনী তার চোখে তাকিয়ে বলে, আমি এখনো তোমারই নাগেন্দ্র। এই দেহ, এই প্রাণ সব তোমার, কিন্তু এই কাজটা আমাকেই করতে হবে। না মোহিনী, আমি তোমাকে এই আগুনে যেতে দিতে পারবো না। মানুষের জগৎ নিষ্ঠুর, ওরা তোমাকে ছিঁড়ে ফেলবে। আমি স্ত্রী হব নামেই, হৃদয়ে নয়। সেখানে কোনো ভালোবাসা থাকবে না, থাকবে শুধু প্রতিশোধ। এরপর আমি আবার তোমার কাছেই ফিরব। না মোহিনী, আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। যদি আমি না যাই, তবে আমার দাদার আত্মা শান্তি পাবে না। নাগেন্দ্র, আমার উপর বিশ্বাস রাখো। তুমি যদি ওই পথে যাও, ওটা শুধু মানুষের জগৎ নয়, ওটা মৃত্যুর পথ। নাগেন্দ্র, মৃত্যু তো সেদিনই আমার ছুঁয়েছিল, যেদিন আমার দাদা নিথর হয়ে পড়েছিল। আজ আমি শুধু বেঁচে আছি, কিন্তু শান্তি নেই। আমি প্রতিশোধ নেব, আমাকে যেতে দাও। না, তুমি গেলে নাগরাজ্য অরক্ষিত হবে। তোমার শক্তি এখন নাগরাজ্যের ঢাল, আর তুমি আমার প্রাণ। এই কারণেই তো এই কঠিন পথটা আমাকেই নিতে হবে। তাহলে আমি কি করব মোহিনী? এখানে দাঁড়িয়ে শুধু তোমার চলে যাওয়া দেখব? শোনো নাগেন্দ্র, প্রেম শুধু কাছে থাকার নাম নয়, কখনো কখনো দূরে থেকেও পাহারা দিতে হয়। তুমি বুঝতে পারছো না, তুমি আমার শ্বাস। কিন্তু যদি কিছু হয়ে যায়? তবে জানবে, আমি দুর্বল ছিলাম না, আমি যুদ্ধ করতে গিয়েছিলাম। আমি চাইনি এমন যুদ্ধ যেখানে আমি তোমার পাশে নেই। এই যুদ্ধের শক্তি তুমি আমাকে দিয়েছ। তোমার ভালোবাসাই আমার ঢাল হবে মানুষের জগতে। আমার উপর বিশ্বাস রাখো, আমি ফিরে আসব, নাগমণি নিয়ে, দাদার রক্তের ন্যায় নিয়ে আবার তোমার কাছে। নাগেন্দ্র চোখ বন্ধ করে বলে, আমি জানি, তোমাকে আটকালে আমি তোমার পথ বড় করব। ধীরে চোখ খোলে এবং বলে, যাও মোহিনী, আমি নাগরাজ্যের খেয়াল রাখব। যতদিন তুমি ফিরছো না, এই রাজ্য আমার নিঃশ্বাসে বাঁচবে। মোহিনী হালকা হেসে বলে, এটাই তো আমি চাইছিলাম নাগেন্দ্র। মোহিনী ঘুরে দাঁড়ায়, একটু এগোয়ে তারপর থেমে যায়। যাও, আর পিছনে তাকিও না। মোহিনী পেছনে তাকিয়ে, মোহিনী ধীরে এগিয়ে যায়। নাগেন্দ্র দাঁড়িয়ে থাকে, নড়ে না, ডাকে না। তার চোখে জমে থাকে অশ্রু আর অপেক্ষা।